জীবন জমিদার বাড়ির পরিবেশটা এত মোচক মুখর, আর হবেই বা না কেন? বাড়ির ছোট কর্তা এত বছর পর বিলেত থেকে দেশের মাটিতে পা রাখলো। আজ সকাল 10টা নাগাদ সে দেশের মাটিতে পা রেখেছে। তবে তার দুই ভাই সকাল 7টা থেকে তার অপেক্ষায় বসেছিল এয়ারপোর্টেই। এত বছর পর দুই ভাইকে সামনে দেখে অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়ে তারা। এত বছর পর দেশের মাটিতে পা রাখলেন ছোট কর্তাজি। এখন অবশ্যই বাবার ব্যবসা সামনে বাবার সাথে ফোন করবেন। ওহ প্লিজ, ব্যবসা মাই ফুড ভাই। যে জিনিসের জন্য দেশ চাচ্ছে সেই জিনিসের নাম অন্তত দেশের মাটিতে পা রাখার পর নিয়েই না। আরে চিল চিল ছোট ভাই, তুই না করতে চাইলে কেউ তোর জোর করবো না। দুঃখ পাইস না। আরে শালা দুঃখ মানে দুঃখ পাওয়া জায়গায় দেখা হয়ে গেছে। তবে ব্যবসার জন্য না, তোর বিয়েতে না আসতে পারার কারণে। তোর বিয়ে দেওয়া আসা হলো না, ভাবিকেও দেখা হলো না। তা তো আপনার সাত কপালের ভাগ্য ছোট মশাই যে ওর সাথে কেন দেখা হয়নি। জ্ঞানটা তো বাসে গিয়ে বুঝতে পারবি, ওর বলা লাগবে না। এখন এসব কথা বাদে, চল আগে বাসে চল। দীর্ঘক্ষণের পথ পাড়ি দিয়ে অবশেষে জমিদার বাড়িতে পা রাখতেই প্রত্যেকে যেন আবেগ উদ্বুদ্ধ হয়ে পড়লো। এতদিন পর ছেলেকে বুকে পাওয়ার হাহাকার এক মায়ের চেয়ে বেশি আর কেই বা বুঝতে পারে। নিজের চোখের সামনে তার মাকে এতটা খুশি হয়ে আনন্দিত হয়ে কান্না করতে দেখে চাঙ্কুক আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। অতঃপর কিছুক্ষণ চললো কান্নাকাটি পর্ব। ওরে আমার সোনার চাঁদের ছোট জমিদার, এতদিন পর বিদেশে থেকে একেবারে সত্যি বলার মতো হয়ে গেছে। মা, তোমার এসব আবেগের কথাবার্তা নিজের কাছে রাখো তো। আরে এত অনুষ্ঠান করার কি দরকার ছিল? একটা ছোটখাটো পারিবারিক অনুষ্ঠান করলেই তো হতো। পাকনা ছেলে পাকনা কথাবার্তা শোনো না। এত বছর পর বিদেশ থেকে আসছে, ছোটখাটো অনুষ্ঠান করে চলে নাকি? আমাদের ভালোবাসা তো তোমার প্রতি কমে নাই, এর জন্য বড় করে অনুষ্ঠান করছি। যদিও তুমি বিদেশে গিয়ে তো ভাবিদেরকে ভুলেই গেছো। ও আল্লাহ, পাকনামের কাস্টম করে প্রেগন্যান্ট হলেন আপনি, আর পাকনা বলতেছেন আমায়? দিস ইজ নট ফেয়ার বড় ভাবি। যত বড় টুনটুনি না তত বড় কথা। 2 দিন আগে মুসলমানি হয়েছে, অথচ পাকনা ছেলে পাকনামি দেখো না। পুরো বাড়ি ভর্তি মানুষের সামনে বড় ভাবিকে লজ্জা দিতে আসছে। কি একেবারে টুনটুনি বরাবর ফুলকুলি বানায়া। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ভাবি। আমি এখন আর ছোট জাঙ্কুক নাই যে যখন তখন আপনি আমার সম্মান নিয়ে টানটানি করবেন। আরে বাবু রে, তুই যত বড়ই হয়ে যাস না কেন আমাদের কাছে থাকবি তো একেবারে ছোট খোকা। জাঙ্কুক তার মার কথার কোনো বেয়াদবির উত্তর দিতেই যাবে। এর আগে চেন অন্যদিকে তাকে মেজু বউয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, ও কোথায় মেজু বৌমা, আসো না, বাড়ি ছোট ছেলে আসছে, ওকে একবার দেখবা না। জিনের কথা কানে যাওয়া মাত্রই তে ঘাট ঘুরে তাকালো চিনের দিকে। অতঃপর প্রথমবারের জন্য জাঙ্কুক তার মেজু বউকে সামনাসামনি দেখলো। চিঠিতে তার বাবা ঠিকই লিখেছিল, গ্রামের সবচেয়ে সুন্দরী নারীকে তার ভাবি হিসেবে গড়ে তোলা হয়েছে। তার ভাবি দেখতে অপরূপ সুন্দরী, প্রথম দেখায় যে একেবারে মনোমুগ্ধ হয়ে যাবে শুনতে চাই, ঠিক সেরকমই। তবে এই সুন্দর মুখখানার উপর ফুটে আছে এক বিরক্তির মনোভাব, যেন শাশুড়ির কথা কানে যাওয়া মাত্রই বিরক্তির মনোভাবটি মুখের ভিতরে আরো বেশি ফুটে উঠছে। কি শোনাবো আমার, আসো আসো, নিজে দেবকে দেখবা না, সে তো তোমার অপেক্ষা দাঁড়িয়ে এসেছে। কিছু বলো না, গুটি গুটি পায়ে অগ্রসর হলো তার শাশুড়ির দিকে। জাঙ্কুক নীরবে দেখলো তে আস্তে আস্তে তাদের দিকে অগ্রসর হওয়া। আম্মা জান, নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে আমি জানি আপনার ছেলে এসেছে বলে আপনি মহা আনন্দিত, তাই একটু বেশি খুশি করে নাটকটাও বেশি করবেন। দিস ইজ নট ফেয়ার। মেহমানদের চোখের আড়ালে ইউনোর সাথে সাথে তার হাত চেপে বলতে লাগলো, তে বাস বন্ধ করো। হাই আফসোস, আমার মুখ থেকে বন্ধ করার জায়গায় নিজেদের অনৈতিক মনোভাবটাকে বন্ধ করতে পারলে বেশ আনন্দিত হতাম। বাড়ি ভর্তি মেহমানদের আজকে দিনটা অন্তত বেয়াদবি না দেখিয়ে নিজের ভদ্রতার প্রমাণ দিলেও পারতা। প্রমাণ দেওয়ার তো কিছু দেখতে পাচ্ছি না বড় কর্তা। ভদ্রতা আছে বলেই গলার আওয়াজটা এখনো কমিয়ে রেখেছি। জানেনই তো আপনাদের এসব নাটক আমি আবার সহ্য করতে পারি না। নাটক বেশি বাড়তে থাকলে গলার আওয়াজও বাড়তে থাকবে। ঠিক পদক্ষেপ আসলে কোন দিকে যাচ্ছে এটা বুঝতে আর জেনে বাকি রয় না। তাই পরিস্থিতির সামাল দিয়ে সাথে সাথে থেকে নিজের বুকের মধ্যে আগলে নিলেন। এরকম করে না মা, কি করতেছো এসব? এতদিন পর ছোট ছেলেটা আসছে, ওর সামনে এমনটা করা কি খুব জরুরি? আর আপনার নাটকটা করা মনে হয় বেশ জরুরি। আমার কথা তো এখানে, বাড়ি কিন্তু ছোট ছেলে, আজ না তো কাল বাড়ির পরিবেশ সম্পর্কে জেনেই যাবে, লুকাতে তো আর পারবেন না। তাই খামাখা এত নাটক করতে আসবেন না। জাঙ্কুক এতক্ষণ নীরব দর্শকই ছিল, তবে তেল বেয়াদবি এখন একটা সহ্য হচ্ছে না। কিন্তু সে তো আজকে এসেছে, আজকে এরকম গ্যাঞ্জাম করা নতুন ভাবির সাথে একদমই ঠিক হবে না। জাঙ্কুকে রাগ হচ্ছে খুব, সে বারবার তাকাচ্ছে ইউনোর দিকে। ও কেমন হাসবেন যে কিনা নিজের বউকে টাইটে রাখতে পারে না, এইসব কথা ভাবছিল জাঙ্কুক। তখন একটি আচমকা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলতে লাগলো, ক্ষমা করবেন দেবর্ষি, আপনার সাথে আজ প্রথম পরিচয়। আপনার আশা দিন এরকমটা হোক একদম চাইনি, তবে আমার নাটক সহ্য হয় না তো, তাই নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। কন্ট্রোলে রাখতে পারেন না নাকি বাড়িতে নতুন সদস্য আসুক এটা কখনোই জাননি। আসেন আমার সাথে কি বা আসে যায়? আপনি আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ মানুষ না যে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করে ডুবে থাকবো। তবে এই কথা সত্য যে আপনি আমার সাথে তেমন একটা খুশি হতে পারেনি। কেননা আমার ধারণা আপনি এবারে প্রত্যেকের মতোই অনৈতিকবান এবং অনৈতিক মানুষই হবেন। যদি দোষটা আপনার না, রক্তের মধ্যে অনেক কথা মিশে থাকলে কি আর করার। জাঙ্কুকের মেজাজটা মুহূর্তে বিগড়ে গেলেও তে এরকম কথাবার্তা শুনে আস্তে আস্তে রাগান্বিত চোখ নিয়ে তের দিকে অগ্রসর হয়ে বলতে লাগলো, একটা কথা স্পষ্টভাবে শুনে রাখেন ভাবি যান, এই বাড়ির মানুষদের মতো অনৈতিক হই আর না হই আপনার মতো বেয়াদব একদমই হবো না। না 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 না, আমার মতো হতে যাবেন কেন? আমার সাথে এক স্টেপ আগায় আছেন দেখছি, তবে ব্যাপার না।
বাড়ির প্রত্যেকের সাথে আমার তুলনা করতে আসবেন না ভাবিজান। সেসব আচার জিজ্ঞেস করার সময় আমার নেই। কথাটা বলেই তাই নিজের চারতলা রুমের দিকে অগ্রসর হতে লাগলো। সমস্যা নাই, ভাবি হয়েও ছাড় পাবেন না। এমন সোজা করে করবো যার ব্যাকা হওয়ার সাহস পর্যন্ত পাবেন না। কথাটা চাপক মনে মনে বলল, আমি তো ওর কথা বাদ দিয়ে তো একটা পাগল মহিলা। থাক, সবাই সামনে আমার ভাবের সাথে কিছু বলিস না, মানুষ কি বলবে তুই বেয়াদব হয়ে গেছিস। আমি না হয় ভালো শাশুড়ি বলি ভূতের ভয়ের যন্ত্রণাদায়ক কথা বলে সহ্য করি, তোরও করতে হবে বাবা, বেয়াদবি করে চাপেন না। উপস্থিত প্রত্যেকে দেখে খারাপ ভাবলেও চিমিন তা ভাবলো না। তো সময় কাটতে লাগলো। সময়ের সাথে সাথে জাঙ্কুকের আসার আনন্দে পুরো বাড়িটা যেন অন্যরকম ভাবে মেতে উঠলো। সবার সাথে আনন্দে মেতে ওঠার পর জাঙ্কুকও কিছু স্মৃতি জানার জন্য বাড়িটাকে ঘুরে দেখতে লাগলো। 5 বছর পর এসেছে সে, অনেক কিছুই স্মৃতিময় হয়ে আছে তার কাছে। বিশালে জমিদার বাড়িতে জাঙ্কুকের সবচেয়ে পছন্দময় জায়গাটা হচ্ছে চারতলার এই ছাদ বাগান। অন্যান্য অনেকগুলো ছাদ বাগান আছে এই জমিদার বাড়িতে, তবে জাঙ্কুকের পছন্দ চারতলাটাই। কেননা এই ছাদ বাগান থেকে সামনে থাকা দিঘির প্রশান্তিময় হাওয়া সবসময় আসতে পড়ে মুখের মধ্যে। অতীতের কিছু বিশেষ মুহূর্ত পর্যন্ত জাঙ্কুক কাটিয়েছে এই ছাদ বাগানের মধ্যে বসে বসে। এখানে বসে তাই সে তার লেখালেখি অনেক কাজগুলোই করতো, যা কিনা তাকে মনকে অনেকটাই প্রশান্তি দিত। আজ এতদিন পর পুনরায় সে স্মৃতি চালানোর জন্য জাঙ্কুক নিজের হাতে একটা ডায়েরি নিয়ে চলে যায় সে চারতলা ছাদ বাগানের দিকে। সেই প্রশান্তিময় হাওয়া তার স্মৃতিচারণগুলোকে আরো বেশি জাগ্রত করে তুলছিল। একাকিত্বের এই বিশেষ মুহূর্তটা বেশ ভালোই কাটছিল, তবে হঠাৎ করে পেছন থেকে একজনের আওয়াজে জাঙ্কুক ঘাড় ঘুরে তাকালো। ভুল করে এলেন না তো আমাকে বুঝছি। ভুল করে মানে? আজকে বাড়িতে নতুন এসেছেন তো, তাই বাইরে অনেক নিয়ম কানুন সম্পর্কেই জানেন না। চারতলার এই ছাদ বাগানটা সম্পূর্ণই আমার, তাই ভুল করেও কেউ এখানে পা রাখে না। আমার উপর আবার বেয়াদবির কালো ছায়ার অপবাদ আছে তো, তাই। অপবাদ আর কই ভাবিজান, সকালবেলা আপনার যে রূপ দেখলাম তা থেকে তো এটাকে আর অপবাদ বলে মনে হচ্ছে না। আহারে, সাজানোর নাটটা আপনার চোখে তুলে ছুড়ে দিল, আর বাস্তবতাকে দেখতেও পারলেন না। বিষয়টা খুবই দুঃখজনক। কথাটা বলেই তাই চাঙ্কুকের হাতে থাকা ডায়েরিটা নিজের হাতে নিয়ে নিল। এসব কি? আমি তো প্রথমে ভেবেছিলাম প্রেমের কিছু একটা রেখেছেন হয়তো। ওই বারে প্রীতি মার্কা কথাবার্তা আমাকে দিয়ে হয় না। ভুল হয় না ছোট মশাই, রাগী মানুষটা ভালো প্রেমিক হতে পারে। আপনার কাছ থেকে একটা সার্টিফিকেট কে চাইলো শুনি? আমার ডায়েরি ফেরত দেন। আরে এত চিন্তা করেন কেন, দিব দিব। আপনার বংশের মতো মানুষের অধিকার লুট করার স্বভাব আবার আমার নেই। কথাটা বলেই তাই চাঙ্কুকে তার ডায়েরিটা ফেরত দিয়ে দিল। ডায়েরিটা একেবারে প্রতিবাদী জিনিসপত্র লিখে একেবারে ভরে রেখেছেন। মানতে হয় ভালো লেখালেখি পারেন আপনি, ভালো একজন কর্মচারী হতে পারবেন। ও এক্সকিউজ মি, কর্মচারী না না, লেখকরা লেখালেখি করে, এতটুকু জানেন না? ক্ষমা করবেন ছোট মশাই, আমার চোখে প্রকৃত লেখক শুধুমাত্র তারা যারা কিনা নিজেদের নীতি কথার উপর নিজেরাই আমল করে। আপনার মধ্যে বিশেষ গুণটা দেখতে পারলাম না, তাই। ও আচ্ছা, কি এমন অনেকদিন কাজ করছে শুনি? কি আবার সকালের ঘটনায় চোখে দেখা জিনিসের উপরে বিবৃতি দিয়ে দিলেন, অথচ 1 সেকেন্ডের জন্য বিশ্লেষণ করলেন যে কাহিনীটা আসলে কি। যেখানে লেখকদের প্রধান কাজই হচ্ছে বিশ্লেষণ করা, সেখানে আপনি তো একেবারে আনাড়ি। যাতে সেসব কথা, বেশি কথা বলতে গেলে আপনাকে আবার বেশি অপমান করা হয়ে যাবে। এর চেয়ে ভালো সকালে তো নাটক দেখেছেন, রাতের বেলা আপনাকে এই সত্য ঘটনাটা দেখাবো, তাহলে না হয় বিবৃতি দিবেন আমি ভালো নাকি খারাপ মানুষ। হয়তো ভালো হয়তো খারাপ, কিন্তু বেয়াদব তো নিশ্চিত। অ্যাকচুয়ালি ইটস এসেনশিয়াল ফর মি। আপনার মতো খাট্টারা পরিবারের সামনে থাকতে হলে একটু একটু বেয়াদবি তো করাই লাগে। ও প্লিজ, কথা পরিবার জন্য আনবেন না তো। আমার পরিবার আপনার প্রতি অনেক বেশি সদয়। এই জন্য তো লোকভর্তি মানুষের সামনে আপনি যখন অপমান করছেন তখন তারা আপনাকে সম্মান দিয়ে গেছে। ও বাবা রে, নাটকের সম্মান দেখলে একেবারে মাথা উল্টায় যায়। তবে চিন্তা করবেন না, এর উত্তর আমি আপনাকে আজকে রাতে পরেই দিব। আসলে কেন তারা আমাকে সম্মান দেয় কিংবা ভয় করে চলে তার উত্তরও পেয়ে যাবেন। আজ রাতে কিন্তু আসবেন আবার, আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। এই আমন্ত্রণ গ্রহণ করে আপনার মতো কর্মীর সাথে মজলিস বসবো, এতটাও নিজ পর্যন্ত যাইনি আমি। কথাটা বলেই চাঙ্কুক সেখান থেকে চলে যায়। হায় রে দেবুচ্ছি রে, মানুষ আসলে ঠিকই বলে, রাতে মানুষের মাথায় গোবর। যাক, একটা জিনিস তো ভালো, এতগুলো নেকড়ের মাঝে একটা খরগোশ খেতে পেলাম, জানানো যাবে ভালো। এদিকে তের সাথে কথা কাটাকাটি করে চাঙ্কুক চলে যায় নিজের রুমে। তের উল্টাপাল্টা কথাবার্তা চাঙ্কুকের কখনোই হজম হয় না, এবারও হচ্ছিল না। রাগে তার বুকে হাঁসফাঁস করে বেড়াচ্ছিল। রুমে যাওয়া মাত্রই সে তার বইয়ের দিকে মনোযোগ দেয়। চাঙ্কুক বেশ কিছুক্ষণ টেবিলের মধ্যে বসে বসে কবি কবি একটা মনোভাব নিয়ে কিছু একটা লিখলো একটা চিরকুটের মধ্যে। অতঃপর সে চিরকুটটা হাতে নিয়ে বসে রইল। তখনই চাঙ্কুকের বারান্দার দিকে একটা পায়রা উড়ে আসলো। এই পায়রাগুলো সাধারণত খবর এবার থেকে ওপরে পাঠানোর জন্য ব্যবহৃত হয়। চাঙ্কুক মনের মধ্যে একটা দুষ্ট মনোভাব নিয়ে সে পায়রাটার সামনে গেল। অতঃপর সে চিরকুটটা পায়রার পায়ের মধ্যে বেঁধে দিল। হুট করে পায়রাটা উড়ে মারল সেদিকে। চাঙ্কুক তাকিয়ে রইল পায়রাটির দিকে। সে তখন ছাদ বাগানে বসে বসে সানাকে দিয়ে তার মাথার মধ্যে তেল দেওয়াচ্ছিল। হুট করে সেই পায়রাটা উড়ে আসলো, তার পাশে এসে বসলো। তাই কোনো কিছু না ভেবেই সে পায়রাটার পায়ে বেঁধে থাকা চিরকুটটা নিজের হাতে নিল। অতঃপর চিরকুটটা পড়তে রাখলো। প্রেমিক হয়ে বসে আছি অচেনা প্রেমিকার অপেক্ষায়, মন আমার নাচবে যখন এক পলক তোমায় দেখায়। জানি না এই অপেক্ষার প্রহর শেষ হবেও কিনা, এই জন্মে তোমার আমার মিলন হবেও কিনা। আপনার চির অপেক্ষায়, আপনার কেকে। ও বাবা, এই ভয়ঙ্কর জমিদার বাড়িতে আবার প্রেমের ভূত কবে থেকে জন্মাইল রে? তুই প্রেম করিস? ও আল্লাহ ভাবে যায়, কি বলেন না বলেন, আমি
সাথে প্রেম করবো। তুই না করলেও কেউ একজন তো করে ঠিকই। দেখ তো নিচে দাঁড়িয়ে আছে। আল্লাহ, নিচে তো আপনার শ্বশুর মশাই আরেক জমিদার দাঁড়িয়ে আছে। উনি নিশ্চয়ই কারোর সাথে প্রেম করবেন না। যেই না পানিশমেন্ট একটা বউ পাইছে, লুকায় প্রেম করে জিনিসটা দোষীরা হবে না। অবশ্যই এসব কথা বাদ দে। ঠিকই যেভাবে এসে পড়েছে, উত্তর না দিলে জিনিসটা খারাপ দেখায় না। কথাটা বলার পর তেও অন্য একটা চিরকুট নিয়ে ছোট্ট করে কিছু একটা লিখলো। অতঃপর সেটাও কবুতরের পায়ে বেঁধে দিয়ে কবুতরটাকে ছেড়ে দিল। সে পায়রাটা ঠিকই জাঙ্কুকের রুমে আশেপাশে অনেকবার ঘোরাঘুরি করলো। জাঙ্কুক তাকালো পায়রাটির পায়ের দিকে। জাঙ্কুকের ধারণা ধার দেওয়া চিঠিটা কেউ হয়তো বা একসেপ্টই করেনি। বেশ কিছুক্ষণ জাঙ্কুক অপেক্ষা করলো। তবে শেষে বিরক্ত হয়ে জাঙ্কুক পায়রাটির পা থেকে চিঠিটা বের করলো। জাঙ্কুকের ধারণা এটা তো তারই চিঠি। কবুতরটা হয়তো বা কাউকে চিঠি ডেলিভারি করেনি। তাই তো জাঙ্কুক চিঠিটা খুললো, কিন্তু খোলার সাথে সাথে সে যেন একেবারে আকাশ থেকে পড়লো। প্রেমিকার জন্য অপেক্ষা করলে প্রকৃত প্রেমিক হওয়া যায় না মশাই। প্রকৃত প্রেমিক হতে গেলে পদক্ষেপ গ্রহণ করতে হয়। বাধা বিপত্তিতে ঘিরে সমাজকে পাড়ি দিয়ে নিজের প্রেমিকার পাশে গিয়ে দাঁড়াতে হয়, তবে সে প্রকৃত প্রেমিক হয়। আজকে ঘৃণিত সমাজের নিয়মের বিরুদ্ধে থেকে এক অচেনা প্রেমিকের অচেনা প্রেমিক হওয়ার পদক্ষেপ নিলাম। আপনার কথার অপেক্ষায় এবং চিঠির অপেক্ষায় আপনার অজানা প্রেমিকা ভি। ওরে আল্লাহ রে, আরে কত রে, কারে আমার প্রেমিকা বানাই দিবি? মেয়েটা সুন্দর নাকি? হ্যাঁ, অবশ্য জেনারি কথা এত সুন্দর হতে পারে, চেহারা তো আরো বেশি, আর ব্যক্তিত্ব আরো বেশি সুন্দর হবে। কি রে ভাই রে, এমনি রুমের মতো বন্দি হয়ে থাকবি নাকি নিজের অনুষ্ঠানে আসবে কোনটা? আরে আসতেছি রে ভাই, তোর বউয়ের সাথে ঝগড়া করে মনটা খারাপ হয়ে গেছিল, বাট এখন এমন একটা জিনিস করতে হয়েছে মনটা ভালো হয়ে গেছে। এই তোর নতুন কি? আমার বউয়ের সাথে ঝগড়া করে সবার মনই খারাপ হয়, আমারটা বাদে। তুই বউ বানাতে চাস এই জায়গা? তোর জায়গায় আমার বউ এরকম লাগে, আমি একেবারে সোজা বানিয়ে দিতাম। ওরে সোজা বানানোর ইচ্ছা কিংবা অধিকার কোনোটা আমার নেই। তবে একটা কথা সত্যি, সে আমার চোখে পৃথিবীর সবচেয়ে সম্মানিত নারী, আর সে সম্মানিত নারী হয়ে থাকবে। সারা শর্ত, বউ ভাড়ামের কথা শোনার মধ্যে আমার অ্যালার্জি কাজ করে, বেশিক্ষণ শুনতে পাই না, চুলকানি উঠে যায় অনেক। চল নিজের পারিবারিক অনুষ্ঠানে চল, চুলকানি এমনি মিটে যাবে, চল। জিমিন অন্তঃসত্ত্বা হওয়ার উপলক্ষে আজকের অনুষ্ঠানটি পুরোপুরি পারিবারিকভাবে করা হচ্ছে। কিছুদিন পর বিশাল আয়োজন করে করা হবে, গ্রামের মানুষদেরকেও খাওয়ানো হবে। তবে আজকেটা ছিল সম্পূর্ণ পারিবারিক। বাড়ির প্রত্যেকে নিজেদের মতো আনন্দ করছিল, মুহূর্তটা বেশ সুন্দরই কাটছিল। তবে তাতে আনন্দময় মুহূর্ত নিমেষে শেষ হয়ে গেল যখন সে সাজগোজ করে নিচে নামলো। তাই নিচে নামতে না নামতেই সকলের দৃষ্টি আকর্ষণ করে ফেললো। তার এই সৌন্দর্যের কি সে দৃষ্টি আকর্ষণের কারণ নাকি অন্য কিছু, সেটা জাঙ্কুক বুঝতে পারলো না। তাই কাউকে তোয়াক্কা না করে ডাইরেক্ট জিমিনের কাছে গিয়ে বলতে লাগলো, অভিনন্দন জিমিন ভাবি, আশা করি আমাদের এই বাচ্চাটা পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের সবার জন্য আনন্দ বয়ে নিয়ে আসবে। পারিবারিক আনন্দের জন্য আবার বড় বউয়ের উপরে ডিপেন্ডেন্ট হওয়া লাগে, মেজ বউয়ের উপর তো ডিপেন্ডেন্ট হতে পারি না। এত বছর হয়েছে বিয়ে, একটা বাচ্চা দিতে পারলো না, কি একটা বাঞ্জা মেয়ের সাথে এই ছেলেটার বিয়ে দিছি। সমস্যা আছে না আমার মধ্যে না শাশুড়ি আম্মা, সমস্যা আপনার ছেলে টুনটুনি পাখির মধ্যে, যে কিনা সঠিক বাসায় বসে ঠিকঠাক ভাবে গেমই পারতে পারে না। কি যত বড় মুখ না তত বড় কথা, আমার ছেলেকে নিয়ে এত বড় জঘন্য অপবাদ। আমার কথা অবিশ্বাস হলে নিজে একটু পরীক্ষা আর বিশ্লেষণ করে দেখেন না, ডিম পারতে পারে কি পারে না। এই কথাটা শুনে মাত্র জিন সাথে সাথে দেখে থাপ্পড় নিতে নেয়, কিন্তু তখনই ইউনু তার মার হাতটা ধরে ফেলে। হাত ধরার পর কিছু বলে না, তাদের দুজনের মাঝখানে চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সে। একমাত্র তোর লাই, একমাত্র তোর লাই পায়া পায়া এই মেয়ের চিপলা 1 ফুট 10 ফুট হয়ে গেছে গা। আমার কারো লাইয়ের প্রয়োজন নেই, কারো লাই পায়ে নিচে চিপলাটাকে বড় করে নিন শাশুড়ি আম্মা। আপনাদের এরকম অসম্মানজনক কথাবার্তাকে প্রতিবাদ করার জন্য এই চিপলাটাকে বড় করছি। এই রে রে, এই যে মেয়ের বাপের ঠিক না, তার আবার সম্মান। তোর সাত কপালে ভাগ্য যে তোর সৎ বাপ এত বেশি টাকার মালিক ছিল, আর অবশেষে তুই এসে আমাদের জমিদার বাড়ির বউ হইতে পারছস। আর নাহলে তোর কোনো সম্মান নেই, তোর চাইতে রাস্তার কুত্তারও বেশি সম্মান আছে। এতই যেহেতু সম্মান ছিল কুত্তার, তাহলে কুত্তার সাথে বিয়েটা দিতে। অবশ্য কুত্তার তো আবার টাকা পয়সা ছিল না, আমাকে বিয়ে করার পর তো ধুমায় টাকা কামাইছেন, টাকা পাইছেন, আর পর নিজেদের ব্যবসাটা চাঙ্গে উঠেছেন। আর নাহলে না তো আপনাদের টাকা পয়সা ধন সম্পত্তি থাকতো, আর না তো এই জমিদারিত্ব। এই পর্যায়ে কিন্তু এর সাথে তর্কতে না পেরে একেবারে উল্টাপাল্টা কথা বলে তাকে অপমান করতে লাগলো, মানে অকথ্য ভাষায় গালাগালি আর কি। আম্মা কি করতেছেন নাকি আপনি? চুপ করেন আর নিজের মুখটাকে বন্ধ করেন। দেবজি আটকান না তো, এইটাই উপযুক্ত সময়। এখন মুখ খুলবে না তো কখন খুলবে? এখন তো আর বাড়িতে বাড়ি ভর্তি মানুষ নেই, সকাল তো বাড়ি ভর্তি মানুষ ছিল বলেই তো নিজের মুখটা খুলতে পারেনি। সবার সামনে মুখ খুলে আবার নিজের দেবী রূপটা নষ্ট হয়ে যেত না, এর জন্যই তো এখন সবাই আছে, পরিবারের সবাই, তাই পরিবারের সবার সামনে নিজের আসল রূপটা দেখাবে। ও আচ্ছা, আর তুমি যে সবার সামনে নিজের বেয়াদবি রূপটা দেখা, সেটা কি? আমি তো মানুষ নেই এমন, প্রকাশ্যে শয়তান। আপনাদের মতো মুখোশবাদী মানুষের চেয়ে তো অন্তত প্রকাশ্যে শয়তান হাজার গুণে ভালো, তাই না দেবজি? জাঙ্কুক তখন আর তের কোনো কথার উত্তর দিল না, সে চুপচাপ পর্যবেক্ষণ করলো সবকিছুই। আসলেই এখন তারা প্রত্যেকেই তের উপর চড়ে বসেছে, কিন্তু সকালে সবাই তের কণ্ঠটাকে নিচে নামানোর চেষ্টা করছিল। একমাত্র কারণ এটাই, গ্রামবাসীর সামনে যেন তাদের ভালো ইমেজ ক্রিয়েট থাকে। তে বেশিক্ষণ সেখানে থাকলো না, ঝগড়াঝাটি শেষ করার পরেই সেখান থেকে চলে গেল নিজের রুমের দিকে। অনুষ্ঠান শেষ হতেই জাঙ্কুক নিজের রুমে চলে গেল। অস্থির মন তার, এতদিন বিদেশ ছিল তাই সেটাই হয়তো ভালো ছিল, কেননা বিদেশে থাকাকালীন ঘরোয়া এরকম অশান্তি তার সহ্যই করতে হয়নি। তবে এখন এসব দেখার মাত্রই জাঙ্কুকের মাথাটা খুব বেশ খারাপ, মনটাও খারাপ। তখনই জাঙ্কুক বসে বসে কিছু একটা ভাবছিল, হুট করে সাদা পায়রাটা তার কাছে এসে উঠলো। জাঙ্কুকের মনটা প্রফুল্ল হয়ে উঠলো, সাথে সাথে কি একটা ভেবে
চিরকুটে কিছু একটা লিখলো, অতঃপর সেটা পায়রার পায়ে বেঁধে দিল। সে পায়রাটা উড়াল মারলো। এবারে জাঙ্কুক বসে রইল না, পর্যবেক্ষণ করতে লাগলো সেই পায়রাটি উড়ে উড়ে আসলে কোথায় যায়। জাঙ্কুক দেখতে পেল সেটি তার একতলা উপরে অর্থাৎ 4 তলা ছাদ বাগানের দিকে যাচ্ছে। জাঙ্কুক কিছুক্ষণ পর দেখতে পেল সেখানে আসলে কেউ দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের মাথা যেন বাজ ভেঙে পড়লো। জাঙ্কুক আসলে চায় না তার প্রেমিকাকে লেখা চিঠিটা যেন কোনোভাবে পেয়ে যাক, তাই তো জাঙ্কুক দৌড়ে সেই ছাদ বাগানের দিকে যেতে লাগলো। আরে বাহ, আমার আমন্ত্রণ গ্রহণ করবেন তা তো ভাবতে পারিনি দেবুজি। জাঙ্কুক তের কথা অনেকটা অবাক হয়, কারণ সে এখানে এসেছে সে সাদা পায়রাটির জন্য। তের আমন্ত্রণে তো আসেনি, তবে এখন যদি কোনো কথা পাল্টাপাল্টি করে তাহলে তে হয়তো বা কোনো কিছু একটা বুঝে যাবে। তাই তো জাঙ্কুক তের হতে হ মিলিয়ে ফেলে। আজকে রাতে বাস্তবতা পর্বটা ভালো লেগেছে, নাকি পরবর্তীতে আপনাকে এরকম আরো অনেক রকমের বাস্তবতা দেখাবো? কোনটা? এরকম যখনও জিনিস আপনার দেখতে আর করতে হয়তো বা ভালো লাগতে পারে, তবে আমার ভালো লাগে না আর দেখতেও চাই না। দেখতে আসলে চাইবেন কেমনে? মা খারাপ হলে সন্তান সেগুলো দেখতেও পায় না, সহ্য করতে পায় না। আমার মা খারাপ আর আপনি মনে হয় খুব ভালো। আপনার আসলে সাত কপালের ভাগ্য যে আমার মেজো ভাইয়ের মতো ভদ্র আর শান্তশিষ্ট একটা হাজবেন্ড পেয়েছেন। এত শান্তশিষ্ট ভদ্র স্বামীর সাথে আপনার মতো ঘাটতারা বেয়াদব একটা স্বামী পেলে নিজেকে সাত কপালে ভাগ্যবতী ভাবতাম। কেন না, আমার হাজবেন্ড তো স্বামী আর প্রেমিক দুইটা হিসেবে জঘন্য। ভাবির মুখে এসব কথা শুনে জাঙ্কুক প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। অতঃপর নিজেকে সামনে জিজ্ঞেস করতে লাগে, কেন স্বামী হিসেবে আর প্রেমিক হিসেবে এরকম কোন কাজটা করতে পারেনি শুনি? স্বামী হিসেবে সে কেন ব্যর্থ তার বর্ণনা নয় কালকে দেব, তবে প্রেমিক হিসেবে সে কেন ব্যর্থ তার প্রমাণ আর বর্ণনা দুইটা আজকে পেয়ে যাবেন। এটা বলা মাত্রই তে একটা চিরকুটে কিছু একটা লিখে জাঙ্কুকের হাতে দিল। অনেকটা ঝগড়াঝাটি দেখবেন, এখন না হয় একটু প্রেম বিনিময় দেখেন। এই ঠিকানাটাতে আজকে রাতে চলে যাবেন, সেখানে একটা সুন্দর প্রেমময় দৃশ্য দেখতে পারবেন। সেই প্রেমময় দৃশ্যকে উপভোগ করার পর আমার কাছে আইসেন, আপনার প্রত্যেকটা জবাবে ঠিক ঠিক উত্তর দেব। জাঙ্কুক কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল সেই ঠিকানাটির দিকে। রাত তখন 9:30 নাগাদ জাঙ্কুক দাঁড়িয়ে আছে এক নাচনেওয়ালির বাড়ির পেছন দিকে। জাঙ্কুক জানতে পারে এই মেয়েটি একসময় নাচনেওয়ালি ছিল, অর্থাৎ সবার সামনে নাচ গান করতো। তবে কয়েক বছর ধরে এই মেয়েটি একলাই বাড়িটিতে থাকছে। এই বাড়িটি নাকি কোনো এক বাবু তাকে উপহার দিয়েছে। জাঙ্কুক এ পর্যন্ত বুঝতে পারলো না তার ভাবি কেন এই জায়গাতে তাকে আসতে বললো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে রইল জাঙ্কুক। হুট করে জাঙ্কুক দেখতে পেল সেই বাড়িটি থেকে তার মেজো ভাই বেরিয়ে আসছে। দরজার সামনে মেয়েটি দাঁড়িয়ে আছে। এমনি সেখানেই মেয়েটির কপালে চুমু খেলো, অতঃপর একবার চুমু খেলো মেয়েটির ঠোঁটের মতো। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। এই কি ঘটছে তার চোখের সামনে? তার ভাই কি করে বেড়াচ্ছে? তবে কি তার ভাইয়ের আসল রূপ এবং তাদের সাংসারিক অবস্থা বোঝানোর জন্য তে এখানে তাকে পাঠালো? এগুলো ভাবতে থাকে জাঙ্কুক। অন্যদিকে একলা রুমে বসে বসে তে সেই চিরকুটটির দিকে তাকিয়ে থাকে মিটি মিটি হেসে চলেছে। চিরকুটটি সে ছাদের মধ্যে রাতের বেলা নিয়েছিল, কিন্তু হুট করে জাঙ্কুক চলে আসার কারণে সেখানে আর পড়তে পারেনি। চিরকুটটিকে লুকিয়ে রেখেছিল, 4-5 বার অলরেডি পড়ে ফেলেছে, তবে আরো একবার সে চিরকুটটিকে পড়তে লাগলো। তে প্রেমিকা আমার অচেনা প্রেমিকের প্রেমের জন্য পদক্ষেপ নিলে আমি কিভাবে এবার চুপ থাকবো? এই সমাজ আমাদের প্রেমকে বাধা দিতে আসলে আমি সেই সমাজের বিরুদ্ধেও যাব। প্রেম যদি সত্যি হয় তা পিতা কখনোই যাবে না। অচেনা প্রেমিক প্রেমিকাদের মিলনে কেউ বাধাও দিতে পারবে না। আপনার অপেক্ষায় আপনার এক দুষ্ট অচেনা প্রেমিক কে। কথাটা পরে দেও নিজের চিরকুটে কিছু একটা লিখলো, অতঃপর সেটা সুন্দরভাবে কৈতরের পায়ে বেঁধে দিল। যা কৈতর যা, স্বামী খারাপ পাইছি, প্রেমিক খারাপ চাই না। অতঃপর সে সাদা কৈতরটা উড়াল মারলো মুক্ত আকাশের মধ্যে।